এই ভদ্রমহিলা একদিন এই বখাটে ছেলেকে কষে এক চড় মেরে দেয়। আসলে ভদ্রমহিলা ছিল শহরের সবচেয়ে বড় ডনের বিবাহিত স্ত্রী, আর এই ছেলেগুলো কিনা ওই ডনের বউকেই বাজে ইঙ্গিত দিচ্ছিল। ভদ্রমহিলা যখন ব্যাপারটা ডনকে জানায় তখন ডন ওই ছেলে দুটোকে ইচ্ছা মতো পিটান দেয়, কিন্তু ডন আর তার ওয়াইফের আইডিয়াও ছিল না যে তাদের এই প্রতিবাদ তাদের জন্য কি পরিণতি আনতে চলেছে। এখন এই মারের প্রতিশোধ নেওয়ার জন্য ওই সাইকো ছেলে দুটো একদিন সুযোগ বুঝে ডনের ওয়াইফের সাথে জোর করে অবৈধ কাজ করে। এমনকি তারা ওই ডনের পরিবারের সদস্যদেরকে একের পর এক নির্মমভাবে খুন করতে শুরু করে। তারা আসলে ডনকে চ্যালেঞ্জ দেওয়ার চেষ্টা করছিল। এখন সেই ডন কি পারবে এই চ্যালেঞ্জের পাল্টা উত্তর দিতে? তারা কি আদৌ শাস্তি পাবে, নাকি এবার অন্যায়ের কাছে ন্যায়কে মুখ থুবড়ে পড়তে হবে? এই সব কিছুই জানবো 2024 সালে মুক্তিপ্রাপ্ত একটা অসাধারণ ক্রাইম থ্রিলার মুভি পানির গল্প থেকে, যার প্রত্যেকটা মুহূর্তে থাকা সাসপেন্স, থ্রিলার আর ইমোশন আপনাকে এক মুহূর্তের জন্য বোর হতে দেবে না। আর এই পুরো গল্প জুড়ে আমি মিস বাঙালি এক্সপ্লেনার আছি আপনার সাথে। এখন চলুন কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। গল্পের শুরুতেই আমরা সিজু আর ডন নামের দুটো ছেলেকে দেখতে পাই। দুজনেই ত্রিশূর শহরের একটা গ্যারেজে মেকানিক হিসেবে কাজ করত। একদিন গ্যারেজে কাস্টমার থাকা সত্ত্বেও তারা দুজন জরুরি কাজের বাহানা করে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে ডনের গার্লফ্রেন্ড তখন একটা চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিল আর তাকে বারবার ফোন করছিল, কিন্তু ডন কোনোভাবেই কলটা রিসিভ করছিল না। এরই মাঝে চায়ের দোকানে সুরেশ নামের একটা লোক আসে। লোকটা ফোনে কারোর সাথে কথা বলছিল। সেখান থেকে জানা যায় যোশী নামের কারোর সাথে তার জমি নিয়ে দ্বন্দ্ব চলছে। লোকটা তার জমি কিনতে চায়, কিন্তু সুরেশ কোনোভাবেই সেটা বিক্রি করতে চায় না। এসবের মাঝেই কুরুভিলা নামের একটা লোক সেখানে আসে। কুরুভিলা ওই এলাকার ফেমাস বিজনেসম্যান গিরির শালা হয়। বিজনেসম্যান হওয়ার পাশাপাশি এলাকার সব থেকে বড় এবং পাওয়ারফুল মানুষ ছিল সে। এলাকার লোকাল গুন্ডাদের থেকে শুরু করে পুলিশ পর্যন্ত সবাই তার পকেটে থাকতো। তো সুরেশ কুরুভিলাকে তার জমির সমস্যাটা সমাধানের জন্য গিরির সাথে একটু কথা বলতে বলে। তখন কুরুভিলা বলে, তুমি চিন্তা করো না, আমি গিরি ভাইয়ের সাথে কথা বলবো। এটা শুনে সুরেশ একটু স্বস্তি পায়। এদিকে ত্রিশূর থানায় কল্যাণী নামের এক নতুন আইপিএস অফিসার এসে জয়েন করে। সেটা দেখে ডিসি একটু চিন্তায় পড়ে যায়, কারণ কল্যাণী ওই এলাকার মেয়ে হওয়া সত্ত্বেও প্রথমেই সেখানে পোস্টিং পেয়েছে, যেটা সাধারণত পুলিশদের ক্ষেত্রে হয় না। আসলে মেয়েটা গিরির কাজিন ছিল, তাই গিরির পাওয়ার ব্যবহার করেই সে ওই এলাকায় পোস্টিং নিয়েছিল। আর এই ব্যাপারটা ডিসি খুব একটা পছন্দ করে না, কারণ সে গিরিকেই পছন্দ করত না। অবশ্য তাকে পছন্দ না করার পেছনে অন্য একটা কারণ আছে, যেটা আমরা পরে জানতে পারবো। সেখানে একজন অফিসার জানায় বর্তমানে দেবীর গ্যাং ছাড়া তেমন কেউ অ্যাক্টিভ নেই। তবে ডিসি তারপরেও গিরির ওপর নজর রাখতে বলে, কারণ দেবী গিরির সাথে জড়িত ছিল। শুধু জড়িতই নয়, সে গিরির চাচাতো ভাইও ছিল। এদিকে ডন আর সিজু গিয়ে একটা ভিড়ভাড়ওয়ালা এলাকায় সুরেশের পথ আটকায়। সেখানে ডন সিজুকে যোশীর সাথে সুরেশকে জমির ঝামেলাটা মিটিয়ে নিতে বলে। সোজা কথায় বলতে গেলে যোশীকে ওই জমিটা বিক্রি করে দিতে বলে, কিন্তু সুরেশ কোনোভাবেই রাজি হয় না। সে স্পষ্ট ভাষায় ডনকে জানিয়ে দেয়, তোমার যা খুশি তুমি তাই করো, আর যোশীকেও বলে দিও তার যা খুশি সে যেন সেটা করে নেয়, কিন্তু আমি কোনোভাবেই জমি বিক্রি করব না। এই কথা শোনা মাত্রই সিজু তার হাতে থাকা বড় ছাতাটা মেলে ধরে, আর সেই ছাতার আড়ালে ডন সুরেশের গলায় একটা স্ক্রু ড্রাইভার বসিয়ে দেয়। তারপর তাকে টেনে নিয়ে যায় পাশের এটিএমে। এটিএমটা সেই সময় বন্ধ ছিল। তাছাড়া জায়গাটা খুব ভিড়ভাড় যুক্ত এবং ব্যস্ত থাকার কারণে কেউ সুরেশের চিৎকার শুনতে পায় না। ডন তাকে এটিএম এর ভেতর টেনে নিয়ে গিয়ে আরো কয়েকবার অ্যাটাক করে। তাকে পুরোপুরি মেরে ফেলার পর সিজুর কাছ থেকে পানির বোতল নিয়ে তার স্ক্রু ড্রাইভারটা পরিষ্কার করে বেরিয়ে এসে ভিড়ের সাথে মিশে যায়। এ পারফেক্ট ক্রাইম, কেউ কিচ্ছু টের পায় না। এদিকে গিরি তার ওয়াইফকে নিয়ে কোথাও একটা যাচ্ছিল। এরই মাঝে গিরির কাছে অ্যাক্টর জয়রাজের ফোন আসে। জয়রাজ তাকে জানায় সে একটা দোকানের উদ্বোধনের জন্য সেখানে এসেছিল, কিন্তু সব অনুষ্ঠান শেষে লোকটা তার পেমেন্ট দিতে রাজি হচ্ছে না। এটা নিয়ে সে বেশ টেনশনে পড়ে যায়, কারণ তার সাথে তার আরো কয়েকজন কো-আর্টিস্ট ছিল। এখন নিজের টাকাটা বাদ দেওয়া যায়, কিন্তু মানুষের টাকাটা তো আর বাদ দেওয়া যায় না। তো বিষয়টা শোনা মাত্রই গিরি বলে, ঠিক আছে তুমি চিন্তা করো না, আমি দেখছি। এই কথা বলেই সে চলে যায় সেই দোকানের উদ্দেশ্যে। সেখানে পৌঁছে সে তার ওয়াইফকে গাড়িতে বসিয়ে রেখে দোকানের ভিতরে গিয়ে জয়রাজকে কিছু টাকা দিয়ে দেয়, আর দোকান মালিককে গিয়ে বলে ওই টাকাটা যেন তাকে সন্ধ্যার মধ্যে ফেরত দিয়ে দেয়। কথাটা শুনে দোকানের মালিক একটু রেগে গিয়ে বলে, তুমি কোথাকার কি, হ্যাঁ, যে তোমার কথা আমার শুনতে হবে? তার কথা শুনে গিরির আগের মাথায় তার গালে কষে একটা চড় বসিয়ে দেয়, আর বলে, আমি কি সেটা এলাকার মানুষের কাছ থেকে শুনে নিও, তারপর টাকা পাঠিও। তার কথা শুনে এবার দোকানের মালিক একটু ঘাবড়ে যায় এবং গিরি সেখান থেকে বেরিয়ে আসে। এরই মাঝে পুলিশ সুরেশের খুনের
খবরটা পেয়ে তৎক্ষণাৎ পৌঁছে যায় ক্রাইম স্পটে। সেখানে ইনভেস্টিগেশনের একটা পর্যায়ে কল্যাণী কিছু ক্লু খুঁজে পায়, তাই ডিসি তাকে এই কেসের দায়িত্বটা দিয়ে দেয়। এখানে একটা মজার ঘটনা ঘটে। পুলিশ যখন ওই এলাকার লোকেদের কাছে জিজ্ঞেস করে যে লাশটা প্রথমে কে দেখেছে, তখন শিজু আর ডন সবার আগে এগিয়ে আসে। অবশ্য তাদের সাথে আরো একজন লোক ছিল। তাদের তিনজনের মধ্যে রীতিমতো দ্বন্দ্ব বেঁধে যায় যে কে আগে লাশটা দেখেছে। ব্যাপারটা পুলিশের কাছে একটু বিরক্তিকর লাগে, তবে তারা বিষয়টা নিয়ে বেশি মাথা ঘামায় না। কিন্তু প্রশ্ন হচ্ছে, নিজেরাই খুন করার পর ডনরা কেন এই লাশ দেখার বিষয়টা নিয়ে এত মাতামাতি করবে? তো ইনভেস্টিগেশনের একটা পর্যায়ে কল্যাণী কিছু ক্লু খুঁজে পায়, তাই ডিসি তাকে কেসের দায়িত্বটা দিয়ে সেখান থেকে চলে যায়। সেই সাথে ডন আর সিজুও সেখান থেকে বেরিয়ে একটা সুপার শপের বাইরে গিয়ে আড্ডা দিতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই গিরি তার ওয়াইফকে নিয়ে সেই সুপার শপে আসে। গিরি একটু কাজ করছিল বলে তার ওয়াইফ নিজেই সুপার শপে ঢুকে যায়। তখনই ডনের নজর পড়ে তার ওপর। তার সৌন্দর্য দেখে ডনের মাথা একেবারে খারাপ হয়ে যায়। সেও গিরির ওয়াইফকে ফলো করতে করতে সুপার শপের ভেতরে চলে যায়। গিরির ওয়াইফ তখন ভেতরে কেনাকাটায় ব্যস্ত ছিল। সেই সুযোগে ডন গিয়ে তার কোমরে হাত রাখে। গিরির ওয়াইফ এই কাজে ভীষণ রেগে যায়। সে কষে ডনের গালে একটা চড় বসিয়ে দেয়। সিজু তখন দূরে দাঁড়িয়ে এসব দেখছিল। সে ডনকে বাধাও দেয় না, আবার তাকে বাঁচাতেও যায় না। তো ডন সেখান থেকে চলে যাওয়ার পর গিরির ওয়াইফ রাগে গজগজ করতে করতে সেখান থেকে বেরিয়ে আসছিল। এরই মাঝে গিরি তার সামনে পড়ে যায়। তার মুখের হাবভাব দেখে গিরি জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? কিন্তু তার ওয়াইফ কোনো উত্তর দেয় না। কিন্তু তারপরেও গিরি বারবার তাকে জিজ্ঞেস করতে থাকে। তার ওয়াইফের চেহারা দেখে গিরি বুঝে যায় নিশ্চয়ই তার সাথে কোনো একটা ঝামেলা হয়েছে। এরই মাঝে হঠাৎ ডনের সাথে চোখে চোখ পড়ে যায় গিরির ওয়াইফের। সে রাগের মাথায় বলে ওঠে, বেয়াদব কোথাকার। তখন গিরি বুঝে যায় নিশ্চয়ই ওই ছেলেগুলো তার ওয়াইফের সাথে কিছু একটা মিসবিহেভ করেছে। সে রাগের মাথায় গিয়ে ডনকে প্রচুর মারধর করে। শিজু তখন তার পাশেই বসেছিল, এমন একটা ভাব করছিল যেন সে ডনকে চেনেই না, যে কারণে সে গিরির মারের হাত থেকে বেঁচে যায়। গিরি ইচ্ছা মতো ডনের ধোলাই করে তাকে ওয়ার্নিং দেয় যে এরপর থেকে যদি সে কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকানোর চিন্তাও করে তাহলে যেন এই পিটানটা মনে রাখে। এরপর তার ওয়াইফ গৌরীকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। গৌরীকে সে ভীষণ ভালোবাসতো। তার গায়ে যদি একটা ফুলের টোকাও লাগতো তাহলে যেন গিরি ব্যথা পেত। যাই হোক, সেই সন্ধ্যায় তাদের বাড়িতে একটা পার্টির আয়োজন করা হয়। গিরির পুরো পরিবার সেখানে উপস্থিত ছিল। তারা সবাই অনেক আনন্দ করে। পরদিন সকালে সুরেশের শেষকৃত্যের আয়োজন করা হয়। সেখানে গিরি তার বন্ধু বান্ধবদের নিয়ে পৌঁছে যায়। এদিকে গিরির মার খেয়ে ডন আর সিজু হসপিটালে ভর্তি হয়ে যায়। যদিও সিজু কোনো মার খায়নি, কিন্তু ডনকে তো একাও ছাড়া যায় না। তো সেখানে থাকা অবস্থায় যোশীর লোক এসে তাদেরকে তাদের কন্ট্রাক্টের টাকাগুলো বুঝিয়ে দিয়ে যায়। প্ল্যান অনুযায়ী টাকাটা পাওয়া মাত্রই তাদের ওই এলাকা ছেড়ে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু ডন আর সিজু সেটা করে না। গিরি গতদিন তাদের সাথে যে কাজটা করেছে সেটা তারা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছিল তাদের মনে। তাই তারা দুজন মিলে গিরির বাড়ির ওপর নজর রাখতে শুরু করে। একদিন গিরি বাড়ি না থাকায় সুযোগ বুঝে ডন আর সিজু তার বাড়িতে ঢুকে যায়। সেই সময় বাড়িতে গৌরী আর একটা কাজের মেয়ে ছাড়া আর কেউ ছিল না। ডনরা চুপি ছাড়ে ভেতরে ঢুকে ওই কাজের মেয়েকে একটা রুমের ভেতর আটকে দেয়। এরপর সোজা চলে যায় গৌরীর রুমে। গৌরী তাদেরকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। এরপর ডন তার হাত পা বেঁধে তার সাথে জোর জবরদস্তি করতে শুরু করে। সিজুও তাকে সাহায্য করে। সবশেষে ডন তার সাথে সেই নির্মম ঘটনাটা ঘটায় যেটা কোনো মেয়ে কখনো স্বপ্নও কল্পনা করতে পারবে না। গৌরী তাদের হাত থেকে বাঁচার জন্য হাউমাউ করে কাঁদতে শুরু করে, তাকে অনেক অনুরোধ করে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু ডনের মনে একটুও মায়া জাগে না। সে তার কাজ চালিয়ে যায় আর সিজু এই সব কিছু ভিডিও রেকর্ড করে নেয়। তাদের কাজ শেষ হয়ে গেলে তারা চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই বিষয়টা জানাজানি হলে গিরির পুরো পরিবার বাড়িতে চলে আসে। গিরি তখনও বাড়ির বাইরে ছিল। বিষয়টা জানার পর তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। বাড়িতে ফিরে দেখে গৌরীন জীবন্ত লাশের মতো পড়ে আছে, আর বাড়ির মেয়েরা তাকে ঘিরে চারপাশে বসে আছে। গৌরীর এই অবস্থা দেখে গিরির মনটা ভেঙে চুরে চুরমার হয়ে যায়, কিন্তু তারপরেও সে গৌরীকে কিছু বুঝতে দেয় না, বরং তাকে আশ্বাস দেয় যে তুমি একটুও চিন্তা করো না, আমি সব সময় তোমার পাশে আছি। সত্যি বলতে এরকম একটা পরিস্থিতিতে যদি স্বামী পাশে থাকে তাহলে মেয়েদের আর কিছুই লাগে না। এরই মাঝে গিরির মাও সেখানে পৌঁছে যায়। সে গিয়ে গৌরীকে বোঝায় তুমি এসব কথা একদম ভেবো না, মনে করো এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল,
আর অ্যাক্সিডেন্ট তো মানুষের সাথে হতেই পারে। তার কথা শুনে গৌরী মনে একটু সাহস পায়। তবে গৌরীকে বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলতে বললেও গিরিকে সে অন্য কিছু বলে। সে বেশ কড়া ভাষায় গিরিকে সতর্ক করে দেয় যে এই ঘটনার কোনো খারাপ ইফেক্ট গৌরীর ওপর যেন না পড়ে। সেই সাথে এটাও বলে ওই ছেলেগুলোকে যেখানেই পাবে সেখানেই শেষ করে দেবে। গিরির মনেও তখন এই কথাটাই চলছিল। তার জীবনের এখন একটাই লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল ডন আর সিজুকে খুঁজে বের করা। এদিকে ডনরাও খুব ভালো করেই জানতো যে তারা সাপের মুখে হাত রেখেছে, তাই ছোবল তো তাদের খেতেই হবে। যে কারণে তারা মুখে হেলমেট পরে সারা শহরে পালিয়ে বেড়াতে শুরু করে। কারণ ততক্ষণে গিরির লোকেরা পুরো এলাকায় ছড়িয়ে ছিটিয়ে তাদেরকে খুঁজতে শুরু করেছে। একবার যদি ডনরা তাদের হাতে পড়ে যায় তাহলে আর তাদের নিস্তার নেই। গৌরীর বিষয়টা জানার পর কল্যাণী চলে আসে গিরির সাহায্য করার জন্য। কিন্তু গিরি মনে মনে ঠিক করে রেখেছিল যে সে পুলিশকে এসবের মধ্যে ইনভলভ করবে না। সে নিজেই তার সোর্স কাজে লাগিয়ে ডন আর সিজুকে খুঁজে বের করবে। কিন্তু ততক্ষণে পুলিশও ডন আর সিজুর বিষয়টা জেনে গিয়েছিল, আর তারা এটার জন্য উঠে পড়ে লেগেছিল যাতে গিরির আগে তারা ডন আর সিজু পর্যন্ত পৌঁছাতে পারে। তারা এটা খুব ভালোভাবেই জানতো গিরির হাতে যদি ওই লোকগুলো ধরা পড়ে তাহলে তাদের আর কেউ বাঁচাতে পারবে না। তাছাড়া পুলিশ থাকাকালীন যদি অন্য কারোর হাতে ডন আর সিজু ধরা পড়ে তাহলে পুলিশের রেপুটেশন তো একেবারেই মাটি হয়ে যাবে, যেটা ডিসি কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তাই তারা নিজেদের মতো করে ডন আর সিজুকে খুঁজতে শুরু করে। কিন্তু সমস্যা হচ্ছে ডন আর সিজুকে গিরি কেন খুঁজছে সেই বিষয়টা তারা জানতে পারে না। এখন ডিসি এই বিষয়টার জন্য গিরিকে দোষারোপ করার চেষ্টা করে। সে এমনটা প্রমাণ করার চেষ্টা করে যে ওই দুই বেচারা ছেলেদের ওপরে গিরি কোনো রকম জুলুম করার চেষ্টা করছে, তার গুন্ডাগিরি দেখানোর চেষ্টা করছে। কিন্তু তার টিমেরই কয়েকজন তাকে জানায় গিরি এরকম লোক মোটেও নয়। তারা কখনোই নিজে থেকে কারোর সাথে ঝামেলা করে না, তবে যদি কেউ তাদের সাথে ঝামেলা করতে আসে তাহলে তাদেরকে ছেড়েও দেয় না। ডিসি কিন্তু বিষয়টা খুব ভালোভাবেই জানতো, তবুও গিরির পেছনে পড়েছিল। ব্যাপারটা কল্যাণীর কাছে একটু অদ্ভুত লাগে। তাই সবাই এবার নাওয়া খাওয়া ছেড়ে ডন আর সিজুকে খোঁজার জন্য উঠে পড়ে লাগে। খোঁজাখুঁজির একটা পর্যায়ে দেবী তার পরিচিত দুজনকে তুলে নিয়ে আসে। তাদের মধ্যে থেকে একজনের কাছে ডন আর সিজু কাজ চাইতে গিয়েছিল। তাদের কাছ থেকে দেবী ডন আর সিজুর অ্যাড্রেসও পেয়ে যায়। এরপর দেবীর লোকেরা সেই লোকেশনে গিয়ে ডনের বাবাকে তুলে আনে। কিন্তু দুঃখের বিষয় ডনের বাবাও জানতো না ডনরা এখন কোথায় আছে। বেশ কিছুদিন ধরে তারা বাড়িতেও যায়নি। দেবী এই পুরো বিষয়টা গিরিকে জানিয়ে দেয়। সেই সাথে তারা এটাও খোঁজ পেয়ে যায় যে সুরেশের মার্ডারেও ডন আর সিজুর হাত ছিল। এটা জানার পর গিরি আর দেবীর রাগ আরো কয়েক গুণ বেড়ে যায়, কারণ সুরেশের সাথে তাদের বেশ ভালো একটা সম্পর্ক ছিল। এদিকে ডন আর সিজু গিয়ে সমুদ্রের পাড়ের একটা গোপন জায়গায় গা ঢাকা দেয়। সেখানে ডন তার গার্লফ্রেন্ডকে ডেকে এনে তার সাথে সময় কাটাতে শুরু করে, আর সিজু বাইরে দাঁড়িয়ে তাদেরকে পাহারা দিতে থাকে। এরই মাঝে ডন হঠাৎ লক্ষ্য করে তাকে বারবার কেউ একজন কল করছে। এতবার কল আসতে দেখে সে বেশ টেনশনে পড়ে যায়। সে বুঝে যায় নিশ্চয়ই কোথাও কোনো একটা ঝামেলা আছে, তাই সে দ্রুত সিজুকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। ডনের এভাবে হুট করে চলে যাওয়াতে তার গার্লফ্রেন্ড ভীষণ রেগে যায়। রাগে গজগজ করতে করতে মেয়েটা যখনই বাইরে বেরিয়ে আসছিল তখনই দেবীর লোকেরা গিয়ে তাকে পাকড়াও করে। দুর্ভাগ্যবশত ততক্ষণে ডন এবং সিজু সেখান থেকে বেশ কিছুটা দূরে পালিয়ে গিয়েছিল, তাই তারা মেয়েটাকেই সঙ্গে করে নিয়ে যায়। এদিকে ডনের তার ফ্যামিলিকে নিয়ে খুব টেনশন হচ্ছিল, তাই সে তার বাবাকে ফোন করে। তখন দেবী কলটা রিসিভ করে ওই অবস্থায় তার বাবাকে প্রচন্ড মারধর করে। বাবার চিৎকার শুনে ডন ভীষণ ঘাবড়ে যায়। এরপর দেবী ফোনটা তুলে ডনকে হুমকি দেয় যে সে আর তার সঙ্গী যদি এসে ধরা না দেয় তাহলে দেবী তার পুরো বংশকে নির্বংশ করে দেবে, তার পরিবারের কাউকে ছাড়বে না। তখন ডন উপলব্ধি করতে পারে তাদের কাজটা আসলে কতটা রিস্কি হয়ে গেছে, কিন্তু নিজের ভুল বুঝেও এখন বিশেষ কোনো লাভ নেই। যা করার তা তো তারা করেই ফেলেছে। তাই ডন ব্যাপারটাকে নিজের মতো করে হ্যান্ডেল করার প্ল্যানিং শুরু করে। তার ভীষণ রাগ হচ্ছিল দেবী আর গিরির ওপর, তাই সে সিদ্ধান্ত নেয় এবার তাদের ওপর প্রতিশোধ নেবে। আর সিজুকে নিয়ে কি বা বলবো, সে তো সবসময় ডনকে সাপোর্ট করতো, তাই এবারও রাজি হয়ে যায় তাকে সাপোর্ট করার জন্য। সেই রাতে দেবীর বাড়ির এলাকায় বড় পুজোর আয়োজন করা হয়। দেবীর বাড়ি সহ ওই এলাকা ভর্তি মানুষ গিজগিজ করছিল, সবাই উৎসবে ব্যস্ত ছিল। এরই মাঝে চুপিসারে ডন আর সিজু দেবীর বাড়িতে ঢুকে পড়ে। এরপর সুযোগ বুঝে ঘুমের ঘোরে দেবীর হাত পা বেঁধে ফেলে। কিছুক্ষণ পর যখন দেবীর ঘুম ভাঙে তখন সে দেখতে পায় তার হাত পা বাঁধা। ডন আর সিজু তার সামনে দাঁড়িয়ে আছে। ডন তখন তার সামনে গিয়ে টিটকিরি দিয়ে বলে, তোমার কি মনে হয়েছিল আমার সাথে টেক্কা নিয়ে তুমি পার পেয়ে যাবে? আমার বাবাকে মারলে আমি তোমাকে ছেড়ে দেব? মোটেই না। এই অবস্থা দেখে দেবী ভীষণ ঘাবড়ে যায়। সে চিৎকার করে তার অ্যাসিস্ট্যান্ট সুনিকে ডাকতে শুরু করে।
কিন্তু দুঃখের বিষয় সুনিকে ডন আগে থেকেই মেরে ফেলেছিল, তাই দেবীকে বাঁচানোর মতো সেখানে আর কেউ ছিল না। সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ডন আর সিজু মিলে দেবীকে নির্মমভাবে হত্যা করে সেখান থেকে বেরিয়ে আসে। দেবীর মৃত্যুর খবরটা রাতারাতি ভাইরাল হয়ে যায়। বিষয়টা জানার পর গিরি আর তার পরিবারের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছিল। খুব ভেঙে পড়েছিল তারা। গিরি দেবীকে অনেক ভালোবাসতো, তাই তার মৃত্যুটা গিরিও মেনে নিতে পারে না। সে জিদ ধরে বসে ওই দুই কুলাঙ্গারকে যেভাবেই হোক খুঁজে বের করে তাদেরকে মারতেই হবে। তারা আরো সিরিয়াসভাবে ডন আর সিজুকে খুঁজতে শুরু করে, আরো বেশি লোক লাগিয়ে দেয় তাদের পেছনে। কিছুক্ষণের মধ্যেই গিরির লোকেরা তাকে ফোন করে জানায় তারা সিজু আর ডনের লোকেশন খুঁজে পেয়েছে। কথাটা শোনা মাত্রই গিরি তাদেরকে ধরার জন্য একাই বেরিয়ে পড়ে। কিন্তু পথে যেতে না যেতেই হঠাৎ সিজু আর ডন তার উপর অ্যাটাক করে বসে। তাদের অ্যাটাকে গিরির গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ডনরা তখন মনে করে এবার তো গিরির খেল খতম, কিন্তু কিছুক্ষণের মধ্যেই গিরি ওই ভাঙাচোরা গাড়ি নিয়েই পৌঁছে যায় তাদের খেল খতম করতে। তাকে দেখে ডন আর সিজু সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু গিরিও এবার হার মানে না। পেছন পেছন তাদেরকে ধাওয়া করতে থাকে, কিন্তু একটা পর্যায়ে গিরির গাড়ির ধাক্কায় তারা দুজন ছিটকে গিয়ে পড়ে ব্রিজ থেকে নিচে নদীর পানির ভেতরে। গিরি তখন দৌড়ে চলে যায় ব্রিজের কিনারে তাদেরকে খোঁজার জন্য, কিন্তু পানির ভেতরে তাদের কোনো হদিশ পায় না। এটা দেখে গিরি বেশ হতাশ হয়ে পড়ে, কারণ সে চেয়েছিল ডন আর সিজুকে নিজ হাতে অত্যাচার করে মারতে, কিন্তু দুর্ভাগ্যবশত তারা তো এমনিতেই মারা গেল। যাই হোক, সেখান থেকে গিরি চলে যায় সোজা হসপিটালে, কারণ তার অবস্থা খুব একটা ভালো ছিল না। পরদিন সম্পূর্ণ নিয়মকানুন মেনে দেবীর সৎকারের কাজ সম্পন্ন করা হয়। আর এখন যেহেতু ডন আর সিজু মারা গেছে, তাই গিরিও একটু শান্ত হয়ে যায়। কিন্তু কিছুদিন এমন শান্ত থাকার পরেই বাধে বিপত্তি। পুলিশ অনেক খোঁজাখুঁজির পরেও ডন আর সিজুর ডেড বডির কোনো হদিশ পায় না। এমনকি তারা কোথায় আছে, কি করছে তার কোনো লোকেশনও বের করতে পারে না। এটা জানার পর গিরি আবারও চিন্তায় পড়ে যায়। সে কুরুভিলাকে অ্যালার্ট করে দেয় ডন আর সিজুকে খোঁজার জন্য। একদিন হঠাৎ কুরুভিলাকে একা পেয়ে তারা দুজন কুরুভিলার সামনে চলে আসে। এভাবে হঠাৎ তাদের দেখে কুরুভিলা বেশ ঘাবড়ে যায়। তার কাছে তখন কোনো অস্ত্রশস্ত্রও ছিল না। অবশ্য ডন আর সিজুর কাছেও তেমন কিছু ছিল না, তবে ডনের কাছে সব সময় ওই স্ক্রু ড্রাইভারটা থাকতো যেটা দিয়ে সে সুরেশকে মেরেছিল। ওই স্ক্রু ড্রাইভারটা দিয়েই সে কুরুভেলার উপর অ্যাটাক করে। লাগাতার অ্যাটাক করতে করতে তাকে দুর্বল করে দিয়ে শেষমেশ ফোন করে গিরিকে ফোন করে বলে, কি আমাদেরকে খুঁজছো? কোনো সমস্যা নেই, অ্যাড্রেস দিচ্ছি, পৌঁছে যাও। আর যদি তাড়াতাড়ি না পৌঁছাতে পারো তাহলে তোমার প্রিয় কুরুভিলা আর থাকবে না। এই কথা শুনে গিরি ভীষণ ভয় পেয়ে যায়। সে তৎক্ষণাৎ রওনা হয়ে যায় ডনের পাঠানো লোকেশনে। তার সাথে তখন সাজিও ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই লোকেশনে গিয়ে তারা ডন আর সিজুর কোনো খোঁজ পায় না। তখন গিরি হদ্নে হয়ে কুরুভিলাকে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে গাড়ির ডিক্কির ভেতরে কুরুভিলার লাশ খুঁজে পায় তারা। সৌভাগ্যবশত গিরি চেক করে জানতে পারে কুরুভিলা এখনো মারা যায়নি, তাই তাকে দ্রুত নিয়ে চলে যায় হসপিটালে। কুরুভিলার এই অবস্থা দেখে পরিবারের সবাই ভীষণ ভেঙে পড়ে। এদিকে ডন আর সিজু গিয়ে আবারও একটা গোপন আস্তানায় গা ঢাকা দেয়। অন্যদিকে গিরির পরিবারের উপর একের পর এক এভাবে অ্যাটাক হতে দেখে পুলিশটা ভীষণ ঘাবড়ে যায়। তারা বুঝে গিয়েছিল এবার ডন আর সিজুকে গিরির হাত থেকে কোনোভাবেই বাঁচানো সম্ভব না। তবুও শেষবারের মতো চেষ্টা করার জন্য তারা গিরিকে গিয়ে আইন হাতে না নেওয়ার জন্য অনুরোধ করে। তখন গিরির অ্যাসিস্ট্যান্ট সাজি বলে ওঠে, এতদিন তো চুপ করেই ছিলাম, পুলিশ তো কিছু করতে পারেনি, তাই এখন যা করার আমরাই করব। হ্যাঁ, এটা ঠিক যে আমরা কোনো বাড়াবাড়ি করব না, কিন্তু ডন আর সিজুকে যদি হাতে পাই তাহলে তাদেরকে জীবন্তও ছাড়ব না। পুলিশরা তখন আর কিছু বলার সুযোগ পায় না। এত পাওয়ারফুল একটা পরিবারে যদি একের পর এক এরকম দুর্ঘটনা ঘটতে থাকে তাহলে তারা যে খেপবে এটা খুব স্বাভাবিক, তাই তারাও কোনো রকম বাধা দেয় না। কিন্তু এভাবে চুপচাপ বসে থাকলে তো পুলিশেরই দুর্নাম হবে, তাই তারা নিজেদের রেপুটেশন বাঁচানোর জন্য রাত দিন এক করে গিরির আগেই ডন আর সিজুকে খুঁজে বের করে এবং তাদেরকে অ্যারেস্ট করে। খবরটা পাওয়ার সাথে সাথেই গিরি সোজা চলে যায় থানায়। সেখানে ডিসি তাকে বলে, দেখো আমরা তোমার অপরাধীদেরকে অ্যারেস্ট করেছি, এখন আর তোমরা কিছু করতে যেও না। এদের ওপর এতগুলো কেস করেছি যে এরা কোনো দিন জেল থেকে বেরোনোর সুযোগই পাবে না। গিরি তখন চুপচাপ সেখান থেকে বেরিয়ে আসে। পরদিন ডন আর সিজুকে কোর্টে চালান করার কথা ছিল, কিন্তু কোর্টে পৌঁছানোর আগেই তাদের ওপর কেউ একজন অ্যাটাক করে দেয়। দূর থেকে তাদের ওপর গুলি চালানো হয়। পুলিশরা এদিক ওদিক খোঁজা শুরু করে কে গুলিটা চালালো, কিন্তু কাউকে দেখা যায় না। তাই তারা নিরুপায় হয়ে দ্রুত ডন আর সিজুকে হসপিটালে ভর্তি করে।
সেই রাতে হসপিটালের বাইরে হঠাৎ করে দুই পক্ষের ভেতর ঝগড়া শুরু হয়ে যায়। পুলিশরা বুঝে উঠতে পারছিল না কোথা থেকে কি হয়ে গেল। এরই মাঝে একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার ব্রেক ফেল করা অ্যাম্বুলেন্স নিয়ে সেখানে চলে আসে। পুলিশরা তখন এইসব বিষয়গুলো সামলানো নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সেই সুযোগে গিরি, ডন আর সিজুকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন বোঝা যায় এই সব কিছুই গিরির প্ল্যানিং ছিল। সে ওই দুইজনকে একটা গোপন নির্জন ফ্যাক্টরির ভেতর ধরে নিয়ে যায়। এরপর শুরু হয় তাদের আসল টর্চার। গিরি তাদের কাছে থাকা স্ক্রুড্রাইভার দিয়েই তাদের ওপর অ্যাটাক করতে শুরু করে। পরিবারের এতগুলো মানুষকে হারানোর কষ্ট এত সহজে কি তাদের ছেড়ে দিলে হবে? তারা যে শুধু দেবী আর কুরুভেলার ওপর অ্যাটাক করেছে ব্যাপারটা তো তেমন নয়, তারা গিরির মাকেও মেরে ফেলেছে। ওই বৃদ্ধ মহিলা কার কি ক্ষতি করেছিল? এই কথা ভাবতে ভাবতে গিরি তাদের উপর লাগাতার অ্যাটাক করতে থাকে। ডন আর সিজু যন্ত্রণায় চিৎকার করতে থাকে, কিন্তু গিরির মনে এবার একটুও মায়া হয় না। তার মাথায় শুধু একটাই কথা ঘুরছিল, প্রতিশোধ। তাদেরকে মেরে আধমরা করে তাদের হাত দুটো বেঁধে ঝুলিয়ে রাখে গিরি, আর তাদের প্রত্যেকের শরীরে একটা করে বম লাগিয়ে দেয়। এরপর একটা রিমোট কন্ট্রোলের মাধ্যমে তাদের বডিগুলো একে একে ব্লাস্ট করে দেয় সে। দেবীর ওয়াইফ আর সাজি দূর থেকে এগুলো দেখছিল। কালপ্রিট দুটো মারা যাওয়াতে তারা অদ্ভুত একটা শান্তি পায় মনে। আর গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। আমাদের সমাজটা না ভীষণ অদ্ভুত জানেন। অন্যায়ের প্রতিবাদ করতে গেলে তার পরিণতির কথা ভেবেই আমাদের আত্মা কেঁপে ওঠে, যে কারণে অন্যায় চোখের সামনে দেখা সত্ত্বেও আমরা প্রতিবাদ করার মতো সাহস জোগাতে পারি না। আজকের গল্পেও তো ঠিক সেরকমই কিছু হলো। অন্যায় করলো ডন আর সিজু, আর তার জন্য ভুগতে হলো গিরির পুরো পরিবারকে। ব্যাপারটা বেশ অদ্ভুত না? আপনারাও কি আমার সাথে একমত? উত্তরটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন সব সুন্দর সুন্দর মুভির এক্সপ্লেনেশন দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।